প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু 2026 সালে নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটি দেওয়া হয়েছে, সেই হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনের 3 নম্বর অঙ্ক থেকে মালিকানা সত্ত্ব ও আর্থিক অবস্থার বিবরণী যে সমাধান, সেই সমাধানটি এখানে দেখানো হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং সহজেই তোমরা মালিকানা সত্ত্ব ও আর্থিক অবস্থার বিবরণী সমাধান করতে পারবে। আমার সামনে এখানে মোবাইলে সেই 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে। আমি অঙ্কটি এখানে পড়ে শোনাচ্ছি। আলম ট্রেডার্সের নিম্নোক্ত রেয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনাপূর্বক 2025 সালের 30 জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। 2025 সালের 30 জুন এটা হলো সমাপ্ত বছর। তাহলে আমার শুরুর যে বছর, সেই বছরটি এবং সেই মাসটি কখন হবে এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো, যে মাসটা আমরা হিসাবটা ক্লোজ করি, জুন মাসটা যেহেতু ক্লোজিং বা সমাপ্ত মাস, তাহলে জুনের পরবর্তী মাস জুলাই, এটা কিন্তু আমাদের শুরুর মাস। এখন জুলাই যদি শুরুর মাস হয় হিসাবকালের, তাহলে কিন্তু 2025 সালের কিন্তু সেটা জুলাই মাস না, আমাকে পিছনে যেতে হবে। 2024 সালের জুলাই মাসকে আমাকে হিসাবকালের শুরুর মাস এখানে ধরতে হবে এবং 2025 সালের 30 জুন এখানে সমাপ্ত বা ক্লোজিং মাসটা আমাকে ধরতে হবে। এখন এখানে র্যামিলের যে তথ্যগুলো দেওয়া আছে আমি এখানে পড়ে শোনাচ্ছি। হাতে নগদ ও সাধারণ সঞ্চিতি। হাতে নগদ চলতি সম্পদ 1 লক্ষ টাকা এবং সাধারণ সঞ্চিতি 90,000 টাকা, এটা মালিকানা সত্ত্ব। ক্রয় ও বিক্রয় 2,50,000 ও 4,20,000 টাকা। প্রাপ্য ও প্রত হিসাব 60,000 এবং 40,000 টাকা। প্রাপ্য হিসাব মানে 3,000 এবং প্রত হিসাব মানে এখানে 5,000। কমিশন ডেবিট দিকে 10,000, এটা কমিশন প্রদান পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আর ক্রেডিট দিকে 10,000 টাকা, এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। বিমা প্রিমিয়াম 15 মাস 30,000 টাকা। যেহেতু এখানে বিমা প্রিমিয়াম 15 মাসের কথা এখানে উল্লেখ করা আছে, তার মানে স্বাভাবিক 12 মাসের বেশি এখানে 3 মাসের টাকা প্রদান করা হয়েছে। এই 3 মাসের টাকা আমাকে অগ্রিম দেওয়া হলো, এটা বের করতে হবে ভাগ 15 গুণ 3। উত্তোলন ও মূলধন এখানে 25,000 এবং 5,30,000 টাকা। মালিকানা সত্ত্ব করার সময় মূলধন থেকে উত্তোলনটা বাদ দিতে হবে। ব্যাংক জমাতিরিক্ত 1/1/2025 সালের জানুয়ারি মাসে এই ব্যাংক থেকে অতিরিক্ত টাকাটি উত্তোলন করা হয়েছে, এটা চলতি দায়। কুরিন ও কুরিন সঞ্চিতি, এটা পরিচালন ব্যয়ের মধ্যে এই কাজটি দেখাতে হবে। জাহাজ ভাড়া ও উপভাড়া। জাহাজ ভাড়া তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে, আর উপভাড়াটা সবসময় কিন্তু আয়, এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। মণিহারি, কাগজ, কলম, পেন্সিল, এটা তো সামগ্রিকেই বলা হয় মণিহারি দ্রব্য, এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। জীবন বীমা সালামি, এটা সম্পূর্ণ মালিকের ব্যক্তিগত খরচ, এটা ব্যবসার ক্যাশ থেকে পরিশোধ করা হয়েছে, এটা মালিকানা সত্ত্ব করার সময় আমাকে বাদ দিতে হবে। 10% সঞ্চয়পত্র 2 লক্ষ টাকা। এই 10% সঞ্চয়পত্র এটা আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আসবে। আর 10% সঞ্চয়পত্র টাকাটি ডেবিট দিকে দেওয়া আছে, তার মানে এইটার পরে আমাকে সুদ বের করতে হবে এবং সেই সুদের টাকাটা আমার ক্রেডিট দিকে যাবে, অর্থাৎ সেটা অন্যান্য আয়, সেই অন্যান্য আয়ের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। অফিস সরঞ্জাম 3,88,000 টাকা, এটা স্থায়ী সম্পদ। গবেষণা ব্যয় এটা হলো আমার অলিক সম্পদ, এটা অলিক সম্পদ হিসেবে আমার আর্থিক অবস্থার বিবরণী সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। পঞ্জীবিত অবস্থায় অফিস সরঞ্জাম টাকাটি ক্রেডিট দিকে দেওয়া আছে। এই পঞ্জীবিত অবস্থাটি আর্থিক অবস্থার বিবরণী করার সময় ওই নির্দিষ্ট সম্পত্তি মানে অফিস সরঞ্জাম থেকে আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। শিক্ষার্থীরা, এটা হলো র্যামিল সংক্রান্ত যে তথ্যগুলো সেটা বললাম। এবার সমন্বয় কি কি তথ্য দেওয়া আছে। সমন্বয় 1, অলিখিত ধারে বিক্রয় 30,000 টাকা। সমন্বয় 2, অব্যবহৃত মনিহারি, এখানে 2500 টাকা। ওই মনিহারি থেকে আমাকে এই অব্যবহৃত মনিহারি বাদ দিতে হবে। ব্যাংক জমাতিরিক্তের উপর 10% সুদ ধরতে হবে। ব্যাংক জমাতিরিক্ত টাকাটি ছিল ক্রেডিট দিকে, তাহলে তার সুদ আসবে ডেবিট দিকে এবং অবশ্যই সেটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। প্রাপ্য হিসেবে 3,000 টাকা আদায়যোগ্য নয়, এটা নতুন কুরিন বা নতুন অনাদি পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে। এটা নতুন কুরিন সঞ্চিতি বা অলিখিত কুরিন সঞ্চিতি বা সমাপনী কুরিন সঞ্চিতি, আমরা যে নামটা এখানে ব্যবহার করি না কেন, সবগুলো নামই কিন্তু এখানে সঠিক।
অবিক্রিত পণ্যের পরিমাণ 35,000 টাকা। অবিক্রিত পণ্য বলতে এখানে সমাপনী পণ্যকে, মজুত পণ্যকে বোঝানো হয়েছে, এটা চলতি সম্পদের মধ্যে আসবে। এই হলো আমার রেয়ামিল এবং সমন্বয় সংক্রান্ত তথ্য। আমরা এখন মালিকানা সত্ত্ব বিবরণীর সমাধানের দিকে যাব। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে যে মালিকানা সত্ত্ব বিবরণী করার সময় আমাকে কোন কোন লেনদেনের এখানে সহায়তা নিতে হবে। এখানে এই অঙ্কের নিট মুনাফা 2,12,300 টাকা, যেটা আমি আগে থেকে এখানে লিখে রেখেছি যাতে সহজেই মালিকানা সত্ত্বের কাজটা এখানে করতে পারি। মালিকানা সত্ত্বের সাথে কি কি যোগ বিয়োগ হবে সেটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম, বা তার আগের ভিডিওতে বলেছিলাম। সুতরাং আজকে শুধু মালিকানা সত্ত্বের কাজটা এখানে করব। শিক্ষার্থীরা, এখানে আমাকে মূলধন এখানে 5,30,000 টাকা দেখাতে হবে। এটা মালিকানা সত্ত্বের শুরু। এই মালিকানা সত্ত্বের সাথে মানে মূলধনের সাথে আমাকে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, যেটা রেয়ামিল অথবা সমন্বয় উভয় জায়গায় কিন্তু থাকতে পারে। আমার রেয়ামিল এবং সমন্বয় কোথাও কিন্তু বলা নেই অতিরিক্ত মূলধন। তারপরে সমন্বয় যদি আমাকে মূলধনের সুদ বের করতে বলে, সেটা আমাকে এখানে যোগ করতে হবে। এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু দেয়া নেই। সাধারণ সঞ্চিতি 90,000 টাকা। এই সাধারণ সঞ্চিতি আমাকে মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নিট মুনাফা সবসময় শেষে যোগ করতে বলেছিলাম। তার কারণ হলো কি, অনেক সময় কিন্তু নিট মুনাফা বের করতে আমাদের ভুল হতে পারে, এটার জন্য। এখন মূলধনের সাথে আমরা সাধারণ সঞ্চিতি এখানে যোগ করলাম। আমাদের রেয়ামিলে এখানে উত্তোলন দেয়া আছে, রেয়ামিলের জীবন বীমা প্রিমিয়াম দেয়া আছে। এই উত্তোলন জীবন বীমা দুইটা আমাকে বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, এই যে মালিকানা সত্ত্ব সংক্রান্ত যে তথ্যগুলো সেখানে আমরা উপস্থাপন করলাম। মূলধন এখানে 5,30,000 টাকা, এটার সাথে সাধারণ সঞ্চিতি 90,000 টাকা আমাকে যোগ করতে হবে। তারপরে উত্তোলন বাদ দিতে হবে 25,000 টাকা। আমাদের রেয়ামিলের জীবন বীমা ছিল এখানে 21,000 টাকা। সর্বশেষে আমাকে নিট মুনাফা, যেটা নিট মুনাফা এখানে যোগ করতে হবে 2,12,300 টাকা। এখন এই মালিকানা সত্ত্বের মধ্যে যে লেনদেনগুলো আসবে, আরো যে লেনদেনগুলো আমাদের এখানে দেয়া না থাকার কারণে আমি আর কোনো তথ্য আমি এখানে যোগ করতে পারবো না। এখন আমাকে যোগ বিয়োগ করে মালিকানা সত্ত্বের পরিমাণটি বের করতে হবে। $5,30,000 যোগ এখানে 90,000 বিয়োগ 25,000 বিয়োগ 21,000 যোগ 2,12,300। আমার মালিকানা সত্ত্বের পরিমাণটি এখানে এসেছে 7,86,300। শিক্ষার্থীরা, মালিকানা সত্ত্ব বের করার পরে আমাকে ঘরটি ক্লোজ করতে হবে। তারপরে আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণী
এটার সমাধানের দিকে আমরা চলে যাব। শিক্ষার্থীরা, এখানে আর্থিক অবস্থার যে বিবরণী, এটার সমাধান করতে গেলে আমাকে সর্বপ্রথম স্থায়ী সম্পত্তির কাজ করতে হবে। এখন এই অঙ্কে আমি স্থায়ী সম্পত্তি দেখতে পাচ্ছি অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম ছাড়া আর কোনো স্থায়ী সম্পত্তি এখানে দেয়া নেই, তাই সেটা আমাকে উপস্থাপন করতে হবে। অফিস সরঞ্জাম থেকে যদি এটার অপচয় আমাকে বের করতে বলে সমন্বয়, তাহলে সেই অপচয়টি বের করতে হবে। তো সমন্বয় যদি অপচয় বলে, এটার কাজ করতে হবে দুইবার। এই অপচয়টি একবার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, আর একবার আমাকে এইখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এখন এই অফিস সরঞ্জাম সংক্রান্ত সমন্বয় কোনো অপচয় কিন্তু বের করতে বলে নাই। আমাদের রেয়ামিলের মধ্যে পুঞ্জীভূত অপচয় অফিস সরঞ্জাম দেওয়া ছিল 10,000 টাকা। তাহলে ওই পুঞ্জীভূত অপচয়টি আমাকে অফিস সরঞ্জাম থেকে বাদ দিয়ে দেখাতে হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এখানে আমি লিখেছি অফিস অপচয় সঞ্চিতি, আর রেয়ামিলে দেওয়া ছিল পুঞ্জীভূত অপচয়। এখন পুঞ্জীভূত অপচয় এবং অপচয় সঞ্চিতি কিন্তু একই কথা। বাদ দেওয়ার পর এখানে 3,78,000 টাকা এবং আর কোনো স্থায়ী সম্পত্তি না থাকার কারণে এই যোগফলটাই আমি সরাসরি দ্বিতীয় ঘরে থেকে আমি তৃতীয় ঘরে এখানে স্থানান্তর করলাম। এখন স্থায়ী সম্পত্তির পরে কাজ করতে হবে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আসবে সঞ্চয়পত্র, আসবে বিনিয়োগ, আসবে প্রদত্ত ঋণ আসবে। এই সাধারণত 9-10 বা নবম দশম শ্রেণী কেন্দ্রিক এই তিনটাই থাকে, এর বাইরেও থাকতে পারে, তবে এই তিনটাই যেহেতু বেশি থাকে। এখন খেয়াল করতে হবে এই তিনটার মধ্যে কোনটি দেওয়া আছে। এখন 10% সঞ্চয়পত্র কিন্তু এখানে দেওয়া আছে, সুতরাং এইটাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আসবে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকা সরাসরি তৃতীয় ঘরে দেখানো হলো। আমরা সুদের টাকা কখনোই দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আনতে পারবো না। এখানে 10% সঞ্চয়পত্র, এটা পরে সুদ বের করতে হবে। এই টাকাটি দেওয়া ছিল ডেবিট দিকে, তাহলে সুদ যাবে কোথায়? ক্রেডিট দিকে, অন্যান্য আয়। তো এই সঞ্চয়পত্রের সুদ আমার একবার আসবে অন্যান্য আয়ের মধ্যে, আর একবার এই আয়টাকে বকেয়া ধরতে হবে, কারণ এই আয়টা কিন্তু নিশ্চিত। আমরা যখন হিসাবটা ক্লোজ করি তখন পর্যন্ত হয়তো সঞ্চয়পত্রের সুদটি পাওয়া যায় নাই, কিন্তু এটা নিশ্চিত পাওয়া যাবে। যার ফলে এই আয়টাকে বকেয়া ধরে, আর আয় বকেয়া হলে কিন্তু সম্পদ মানে চলতি সম্পদ, এই সঞ্চয়পত্রের সুদের টাকায় বকেয়া হিসেবে আবার চলতি সম্পদের মধ্যে আসবে। কিন্তু এই সঞ্চয়পত্রের সুদ আমরা ভুলেও কখনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে কখনো যোগ করতে পারবো না। তাহলে স্থায়ী সম্পদের কাজ শেষ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটারও কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা এখন চলতি সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদের এখানে কাজটি উপস্থাপন করব।
প্রথমে এখানে হাতে নগদ বা নগদ জমা, এটা কিন্তু চলতি সম্পদ। এই 1,00,000 টাকা দেখানো হলো দ্বিতীয় ঘরে। এই হাতে নগদের সাথে যোগ বিয়োগ হবে এরকম কোনো লেনদেন আমাদের সমন্বয় কিন্তু এখানে দেয়া নেই, তো যার ফলে সরাসরি চলে যাবে। হাতে নগদের পরে এখানে আসবে প্রাপ্য হিসাব, মানে হলো দেনাদার। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাবের কাজটা এখানে দেখানো হলো। প্রথম দিকে সমাধানটি ভুল দেখানো হয়েছিল, সেটা এখন কারেকশন করা হলো। প্রাপ্য হিসাবের সাথে যে কাজগুলো করতে হবে সেটা হলো দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে আমাকে সমন্বয়, যদি অলিখিত ধারে বিক্রয় থাকে সমন্বয়, সেটা যোগ করতে হবে। এখানে সমন্বয় অলিখিত ধারে বিক্রয় 30,000 টাকা দেওয়া ছিল, প্রথমেই সেটা যোগ করলাম। তারপরে সমন্বয় নতুন কুরিন সঞ্চিতি উভয় কিন্তু তথ্য এখানে দেওয়া আছে। আমি সবসময় নতুন কুরিন কথাটাই কিন্তু ব্যবহার করি। আমরা এখানে অলিখিত কুরিন বা সমাপনী কুরিন এই নামটা এখানে ব্যবহার করতে পারি। আর তারপরে এখানে অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে। এটা নতুন কুরিন সঞ্চিতি বলতে পারি, অলিখিত কুরিন সঞ্চিতি বলতে পারি, বা সমাপনী কুরিন সঞ্চিতি নামে আমরা এখানে বলতে পারি। আমি এখানে নতুন কুরিন সঞ্চিত নামে এখানে সব থেকে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমরা ইচ্ছা করলে ওই নামগুলো এখানে লিখতে পারো। এই নতুন কুরিন সঞ্চিতি আমাদের কিন্তু এই কুরিন সংক্রান্ত কাজ কিন্তু পরিচালন ব্যয় কিন্তু আমাদের এসেছিল। এই নতুন কুরিন সঞ্চিতি এখান থেকে বাদ দেওয়া হলো 8,700 টাকা। এখন এই 8,700 টাকা আমরা বের করলাম কিভাবে? দেনাদারের সাথে 60,000 টাকার সাথে 30,000 টাকা ধারে বিক্রয় যোগ করলে 90,000 টাকা আসে। 90,000 টাকার সাথে আবার সমন্বয় যদি বিক্রয় ফেরত থাকে সেটা বাদ দিতে হবে। তো আমাদের সমন্বয় কোনো বিক্রয় ফেরতের তথ্য দেয়া নাই। এরপরে সমন্বয় নতুন কুরিন যেটা 3,000 টাকা, সেটা বাদ দিতে হবে। বাদ দিলে কত আসে? 87,000 টাকা আসে। এই 87,000 টাকা পরে 10% গুলো আসে 8,700। এই 8,700 টাকা আমাকে বাদ দেওয়ার পরে টোটালি যোগ বিয়োগ করার পরে এখানে এসেছে 78,300।
তোমরা কুরিন সংক্রান্ত কাজ যদি দেখতে চাও তাহলে এই নিট মুনাফা যখন আমি বের করেছিলাম সেই ভিডিওগুলো যখন তোমরা দেখে থাকো তাহলে এই কুরিন পরিচালন ব্যয়ে আমাকে কিভাবে অন্তর্ভুক্ত করতে হবে সেই ভিডিওগুলো দেখলে তোমরা আশা করি বিষয়টা জানতে পারবে। তাহলে এখানে হাতে নগদ চলে গেল, তারপরে প্রাপ্য হিসাবে এখানে চলে গেল, তারপরে দেখতে পাচ্ছি বীমা প্রিমিয়াম 15 মাস, তার মানে 12 মাসের বেশি এখানে প্রদান করেছে, 3 মাস এটা অগ্রিম, আর খরচ অগ্রিম কিন্তু সবসময় চলতি সম্পদে আসবে। বীমা এখানে 30,000 টাকা দেওয়া ছিল, যেহেতু 15 মাসের প্রদান করা হলো, এই 30,000 টাকা হলো 15 মাসের টাকা, এই জন্য আমাকে 15 দিয়ে ভাগ দিতে হবে। যেই কয় মাসের টাকা দেওয়া থাকবে ওই কয় মাসের দিয়ে আমাকে ভাগ দিতে হবে, ভাগ 15, আর 3 মাসের টাকা যেহেতু অগ্রিম দেওয়া হলো তাহলে গুণ 3 হবে। দেখতে পাচ্ছ এখানে অগ্রিম বীমা প্রিমিয়াম 6,000 টাকা। এরপরে এই যে সঞ্চয়পত্র, এটা সুদ আমরা বের করেছিলাম অন্যান্য আয়ের মধ্যে, এই সুদের টাকা বকেয়া ধরে এটাকে আমার চলতি সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। বকেয়া সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্র এখানে 2 লক্ষ টাকা দেওয়া আছে, এরপর 10% করলে কিন্তু 20,000 টাকা আসবে। আর রেয়ামিলে যেহেতু এখানে আলাদা করে সঞ্চয়পত্রের সুদের টাকা দেয়া নেই, তার মানে এই 20,000 টাকায় আমাকে সরাসরি অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এবং এই 20,000 টাকাকে সম্পূর্ণ বকেয়া ধরে চলতি সম্পত্তির মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। বকেয়া সঞ্চয়পত্রের সুদ এখানে 20,000 টাকা আমরা বকেয়ার পরিবর্তে অনাদায়ী বা প্রাপ্য হিসাবটা ব্যবহার করতে পারি। আমাদের রেয়ামিলে চলতি সম্পদ আর নেই, এবার সমন্বয়ের দিকে লক্ষ্য করতে হবে। সমন্বয় 2টা চলতি সম্পদ দেওয়া আছে, একটা হলো অব্যবহৃত মণিহারি এবং অপরটি হলো সমাপনী মজুত পণ্য। শিক্ষার্থীরা, আমার চলতি সম্পদের কাজ শেষ, চলতি সম্পদে যে লেনদেনগুলো আসবে সেই কাজগুলো শেষ করলাম। এখন এই চলতি সম্পত্তির যোগফল আমাকে তৃতীয় ঘরে দেখাতে হবে। চলতি সম্পদের যোগফল এখানে এসেছে 2,41,800। তাহলে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পত্তির কাজ শেষ। এরপরে চতুর্থ যে কাজটি অলিক সম্পদ, এই অলিক সম্পদে কিন্তু আমাদের রেয়ামিলে দেওয়া আছে, আমরা এখন অলিক সম্পত্তির কাজটি করব। তবে তার আগে মালিকানা সত্ত্বটি আমাকে বুঝতে হবে, কারণ কাজটা আমাকে এইখানে করতে হবে। তো মালিকানা সত্ত্বের এখানে উত্তর হলো 7,86,300, এটা আমি আলাদা করে লিখে রাখলাম।
শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে এখানে অলিক সম্পদ লেখা হয়েছে। অলিক সম্পদ হলো গবেষণা ব্যয়, এখানে 80,000 টাকা আমাদের র্যামেলে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। এই 80,000 টাকা সম্পূর্ণই আমাদের অলিক সম্পদের মধ্যে আসবে, কারণ এই সংক্রান্ত কোনো কাজ কিন্তু এখানে করতে বলে নাই। তাহলে আমাদের সম্পত্তির কাজ কিন্তু পুরোপুরি শেষ। আর এখানে অনেক সম্পদ সম্পর্কিত আর কোনো তথ্য এখানে দেয়া নেই। এরপরে কাজ করব মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব যে উত্তরটি লেখা ছিল 7,86,300, সেই টাকাটি কিন্তু সরাসরি তৃতীয় ঘরে দেখানো হলো। মালিকানা সত্ত্বের পরে দীর্ঘমেয়াদী দায় এখানে দেখাতে হবে, কিন্তু এখানে আমার কোনো দীর্ঘমেয়াদী দায় কিন্তু দেয়া নেই, যার ফলে সরাসরি আমরা এখানে চলতি দায়ের দিকে চলে যাব। চলতি দায়ের মধ্যে প্রথমে আসবে আমাদের প্রদ হিসাব, মানে যেটা পাওনাদার, এবং এই প্রদ হিসাবের সাথে কোনো কাজ নেই। এখানে প্রদ হিসাব তোমার 40,000 টাকা, এই 40,000 টাকা সরাসরি দ্বিতীয় ঘরে যাবে। এরপরে যে চলতি সম্পত্তি আছে সেটা হলো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এখানে 70,000 টাকা। শিক্ষার্থীরা এখানে সমন্বয় আমাদেরকে ব্যাংক জমাতিরিক্তের উপরে 10% সুদ বের করতে বলেছে। ব্যাংক জমাতিরিক্ত কিন্তু কখনোই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আসবে না। তার কারণটি হলো ব্যাংক জমাতিরিক্ত হলো যে ব্যাংকে টাকা না থাকলেও ব্যাংক থেকে আমরা উত্তোলন করতে পারি। এখন ব্যাংক এই সুযোগটি কাকে দেয়? যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা চাকরিজীবী, তাদেরকে ব্যাংক কিন্তু এই সুবিধা দিয়ে থাকে, যাতে তাদের অ্যাকাউন্টে টাকা না থাকলেও তারা সহজেই কেনাকাটা করতে পারে। তো এই জাতীয় ব্যক্তিদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যেহেতু অতিরিক্ত উত্তোলন করার সুযোগ দিয়ে থাকে, এর জন্য এই টাকাটা ব্যাংক পরিশোধ করার জন্য কিন্তু বেশি দিন সময় দেয় না, অল্প সময়ের মধ্যে এই টাকাটি পরিশোধ করতে হবে, যার ফলে এইটা অবশ্যই চলতি দায়ের মধ্যে আসবে। এই দৃষ্টিকোণ থেকে নিয়ম এটা। আর দ্বিতীয় কথা, ব্যাংক জমাতিরিক্ত যদি টাকাটি ক্রেডিট দিকে দেওয়া আছে, তাহলে সুদ হবে কোথায়? সুদ হবে কিন্তু একবার অন্যান্য ব্যয়ের মধ্যে। দ্বিতীয় কথা হলো কি, এটা যদিও ব্যয়, কিন্তু এই সুদের টাকাটি কিন্তু আমরা এখনো প্রদান করি নাই, এটা ভবিষ্যতে আমাকে প্রদান করতে হবে। তাহলে এটা কিন্তু নিশ্চিত ব্যয়, যার ফলে কিন্তু যেহেতু এখনো দেওয়া হয় নাই, এটাকে এই ব্যয়টাকে আবার বকেয়া ধরতে হবে। তাহলে খরচ যদি বকেয়া হয়, তাহলে খরচ বকেয়া হলে কিন্তু সেটা দায়ের মধ্যে যাবে। 70,000 টাকার পরে 10% করলে কিন্তু 7,000 টাকা আসে। আমার অঙ্কের ক্লোজিং মাস কিন্তু 2025 সালের 30শে জুন। 25 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এই ব্যাংক জমাতিরিক্তটি উত্তোলন করা হয়েছিল, যার ফলে এটার পরে কখনোই 12 মাসের সুদ কিন্তু আমরা ধরতে পারবো না, আমাদেরকে 6 মাসের সুদ এখানে ধরতে হবে।
তাহলে 70,000 টাকার পরে 10% করলে এখানে 7,000 টাকা আসে। এটার পরে 6 মাসের ধরলে কিন্তু 3,500 টাকা আসে, অর্থাৎ 7,000 টাকাকে আমরা ভাগ বড় গুণ 6 এখানে দিব, তাহলে এখানে 3,500 টাকা আসবে। তাহলে এখানে চলতি দায়ের মধ্যে আসলো প্রথম হিসাব এখানে 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত এখানে 70,000 টাকা এবং বকেয়া ব্যাংক জমাতিরিক্ত 3,500 টাকা। আমাকে দেখতে হবে আর কোনো তথ্য দেওয়া আছে কিনা। শিক্ষার্থীরা আর কোনো তথ্য এখানে দেয়া নেই, তাহলে আমাকে মোট চলতি দায়টা এখানে বের করতে হবে। টোটালি চলতি দায় আসছে এখানে 1,13,500। এখন আমাকে দেখতে হবে যে মালিকানা সত্ত্ব দায় সমূহ যে টাকাটি আসবে টোটাল সম্পত্তির টাকা একই আসে কিনা, কারণ যদি অঙ্কটি না মিলে তাহলে অনিশ্চিত হিসাব কিন্তু আসতেই পারে। আবার তার জন্য আমাকে চেক করতে হবে আসলে সেটা অনিশ্চিত হিসাব আসার মতো কোনো তথ্য এখানে দেওয়া আছে কিনা। আমাকে যাচাই করে তারপরে যদি সঠিক হয় তাহলে যে পরিমাণ ঘাটতি থাকবে ওই পরিমাণে কিন্তু এখানে অনিশ্চিত হিসাব আসবে। যদি তার থেকে কম বা বেশি হয় তাহলে মনে করতে হবে যে অঙ্কটি কোথাও ভুল আছে। যদি অঙ্কটি মিলে যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবেই অঙ্কটি আমরা প্রাথমিকভাবে সঠিক বলে ধরে নেব। তাহলে সম্পত্তি হলো 3,78,000 টাকা স্থায়ী সম্পত্তি, যোগ 2 লক্ষ টাকা, যোগ 2,41,800, যোগ 80,000 টাকা, 8,99,800 টাকা। এটা আমরা টোটাল সম্পত্তি আলাদা করে লিখে রাখি যে দেখি এই পাশে একই তথ্য আসে কিনা। আমরা সহজে বের করতে পারি, এখান থেকে মাইনাস করতে পারি 8,99,800 মাইনাস 7,86,300 মাইনাস 1,13,500। হ্যাঁ, মিলে গিয়েছে। যেহেতু শূন্য আসছে এই সম্পদ থেকে দায়টা বাদ দিলাম, আর যেহেতু এখানে মিলে গিয়েছে তার মানে আমাদের উত্তরটি সম্পূর্ণ সঠিক। $8,99,800। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আরেকটি বিষয়, এখানে যদি কোনো নিয়ম তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি শুধুমাত্র ওই সমস্যাটা নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।